আচ্ছা, এটা হচ্ছে টপিক 6। আর এটা হচ্ছে কি আন্ডাররাইটিং এন্ড ফাইন্যান্সিং রেসিডেন্সিয়াল প্রপার্টিজ। এখানে মূলত দেখানো হয়েছে গিয়ে যে রেসিডেন্সিয়াল প্রপার্টিজ গুলা বা রিয়েল এস্টেট প্রপার্টি গুলা ক্রয় বিক্রয়ের সময় যে লোন গুলা দেওয়া হয়। এখন লোন আন্ডাররাইটিং বলতেছে যে কি একটা প্রসেস অফ ইভ্যালুয়েটিং এ বড়োয়ার লোন রিকোয়েস্ট, মানে হচ্ছে বড়োয়ার কোনো লোনের যে রিকোয়েস্ট করে সেটাকে ইভ্যালুয়েট করা ইন টার্ম অফ পটেনশিয়াল প্রফিটেবিলিটি এন্ড রিস্ক। মানে হচ্ছে ওটা প্রফিটেবিলিটি এবং রিস্কের উপর ভিত্তি করে তাকে কি নিতে হয়, তাকে লোনটা দিবে কিনা ডিসিশন নেয়। আচ্ছা, এখানে মূল অবজেক্টিভ থাকে হচ্ছে মিনিমাইজ দ্য ক্রেডিট অথবা ডিফল্ট রিস্ক বর্নি বাই দ্য ব্যাংক। মানে হচ্ছে তাকে লোন দেওয়ার ফলে যে রিস্কটা ব্যাংক বিয়ার করতেছে। আর এই স্ট্রং আন্ডাররাইটিং প্রসেস এনশিওরস দ্যাট ব্যাংক উইল সাফার ফ্রম লো এনপিএল। এনপিএল বলতে বোঝাচ্ছে নন পারফর্মিং লোন মানে হচ্ছে ওই সকল লোন যে লোন গুলা হচ্ছে গিয়ে 90 দিনের বেশি পেমেন্ট করা হচ্ছে না। এখানে বড়োয়ারের রিস্ক অথবা পটেনশিয়াল প্রফিটেবিলিটি ইভ্যালুয়েট করে, তারপর কি তার যে বড়োয়ার সে যে লোনের অ্যাপ্লিকেশনটা করে তা কি করে যাচাই বাছাই করে ডিসাইড করা হয় তাকে লোন দেয়া হবে কি না। এখানে মূলত আন্ডাররাইটিং মূলত করা হয় বাই এন অফিসার অফ দ্য সিআরএম ডিপার্টমেন্ট। সিআরএম বলতে ক্রেডিট রিস্ক ডিপার্টমেন্ট অফ এ ব্যাংক অথবা এনবিএফআই অথবা ল্যান্ডিং ইনস্টিটিউশন যে লোনটা দেয় আর কি। তো সিআরএম ডিপার্টমেন্ট মূলত ভালো আর খারাপ বড়োয়ারকে আলাদা করে, তার যাদের আন্ডাররাইটিং প্রসেস যত ভালো তাদের মূলত কি ক্রেডিট রিস্ক কম। মোট কথা হচ্ছে ভালো খারাপ বড়োয়ারকে আলাদা করে এর মধ্যে ভালো বড়োয়ারদেরকে লোন দেয়। তো ব্রডলি স্পিকিং দ্য লোন অফিসার পারফর্ম দ্য আন্ডাররাইটিং প্রসেস বাই, তাহলে সে আন্ডাররাইটিং প্রসেসটা পারফর্ম করে মূলত হচ্ছে কি কি বড়োয়ারের লোন অ্যাপ্লিকেশনকে অ্যানালাইজ করেন, তারপরে যে প্রপার্টিটা কিনা হবে তাকে কি করে তার বিভিন্ন দিক দেখে, তারপর হচ্ছে তার ওই লোনের ডিফল্ট ইন্স্যুরেন্স আছে কিনা সেই জিনিসটা দেখে দেখে মূলত ইভ্যালুয়েট করে তাকে লোন দেওয়া যাবে কিনা। আর আর কি করে মূলত an understanding of the underwriting process triggers familiarity with two crucial terms subjective and objective। মোট কথা হচ্ছে এখানে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ উভয় জাজমেন্ট ব্যবহার করে কি করা হয় ওই লোনটা ইভ্যালুয়েট করা হয়। আর লোনটা ইভ্যালুয়েট করার সময় আবার দুইটা রেশিও ইউজ করা হয়, একটা হচ্ছে পেমেন্ট টু ইনকাম রেশিও আর একটা হচ্ছে লোন টু ভ্যালু রেশিও। আচ্ছা, পেমেন্ট টু ইনকাম রেশিও কি? পেমেন্ট টু ইনকাম রেশিও বলতেছে যে কি আমার টোটাল ডেট বার্ডেনে কত টাকা টোটাল খরচ হচ্ছে আমার ইনকামের। এই জন্য হচ্ছে এটাকে বলা হয় পেমেন্ট টু ইনকাম অথবা ডেট বার্ডেন রেশিও। এই জন্য হচ্ছে গিয়ে এখানে থাকে হচ্ছে মান্থলি টোটাল ডেট সার্ভিস অ্যামাউন্ট, মানে হচ্ছে আমি যতগুলো লোন নিচ্ছি তার জন্য যত টাকা ব্যয় হচ্ছে। আর এখানে হচ্ছে আদার মান্থলি হাউসিং এক্সপেন্স। এখানে আদার মান্থলি হাউসিং এক্সপেন্স বলতে শুধুমাত্র ওই কোনো লোন নেওয়া হলে কোনো প্রপার্টির জন্য লোন নেওয়া হলে ওই প্রপার্টির জন্য আলাদা কোনো খরচ থাকলে, যেমন হচ্ছে ইন্স্যুরেন্স থাকতে পারে, ট্যাক্স থাকতে পারে, এই সকল খরচ। আর নিচে হচ্ছে বড়োয়ার্স টোটাল ভেরিফাইবল ইনকাম, মানে হচ্ছে বড়োয়ারের ইনকামের যতটুকু অংশ কি করা যায় ভেরিফাই করা যায়, মানে মোট কথা হচ্ছে লিগ্যাল সোর্স থেকে আসতেছে। আর তো মূলত ব্যাংক কি করে এরকম একটা সিআইআর বা ডিবিআর ক্যালকুলেট করে। তারপর হচ্ছে ব্যাংকের একটা ইন্টারনাল একটা বেঞ্চমার্ক থাকে যে তারা বলে যে ডিবিআর যদি 30% হয় তারা লোন দিবে। তো ওই বেঞ্চমার্কের সাথে তুলনা করে এই যে ডিবিআরটা বের হয়েছে এটা যদি কি হয় বেঞ্চমার্কে এক্সিড করে, মানে বেঞ্চমার্ক যত তার থেকে যদি বেশি হয়ে যায় মানে তো তার মানে কি রিস্কটা যদি বেশি হয়ে যায় তাহলে কি করে ব্যাংক অ্যাপ্রুভ করে না। আবার মাঝে মধ্যে কি করে ব্যাংকের তো একটা রিকোয়ারমেন্ট থাকে যে এতগুলো লোন করতে হবে বা এত টাকা লোন দিতে হবে, তখন ওই লোনটা অ্যাকসেপ্ট করে তবে হচ্ছে তার জন্য বেশি রেট চার্জ করে। আচ্ছা, এখানে ডেট সার্ভিস অ্যামাউন্ট বলতে এই যে এখানে যে ডেট সার্ভিস অ্যামাউন্টটা দেখলাম, এই যে এটা বলতে বোঝাচ্ছে কি যে কত টাকা লোন পে করতে হবে।
এখানে যে লোন নিতে চাচ্ছে এছাড়াও মানে অন্যান্য লোন, মানে আমি যে লোনটা নিচ্ছি এটা ছাড়াও আমার যদি অন্যান্য লোন থাকে তার সবগুলো এখানে যোগ করা হবে। আর আদার মান্থলি এক্সপেন্স বলতে ইন্স্যুরেন্স, প্রপার্টি ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি, হাউজিং ওনার সাবস্ক্রিপশন ফি, এগুলো সবগুলাই। আচ্ছা, আরেকটা রেশিও ইউজ করা হয় সেটা হচ্ছে লোন টু ভ্যালু রেশিও। লোন টু ভ্যালু রেশিও বলতে বোঝাচ্ছে কি, আমি যে প্রপার্টিটা কিনতেছি তার ভ্যালু আর উপরে হচ্ছে কি লোন অ্যামাউন্ট রিকোয়েস্টেড, মানে হচ্ছে আমার ওই প্রপার্টি ভ্যালু মধ্যে কতটুকু লোন নেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে লোন টু এলটিভি রেশিও আর কি। আচ্ছা, এলটিভি রেশিওটা কারণ এই জন্যই, কারণ হচ্ছে ব্যাংক মানে ব্যাংক থেকে এরকম লোন নিয়ে যখন কোনো প্রপার্টি কিনা হয় তখন কি করা হয়, ওই প্রপার্টিটা আবার ব্যাংকের কাছে মর্টগেজ রাখা হয়। তো মর্টগেজ রাখা হয় যে, তো এখন ওই অ্যাসেটটার ভ্যালু তো হয়তো বাড়তে পারে কমতে পারে, এই জন্য ব্যাংক কি করে, ওই প্রপার্টির ভ্যালু যত অত টাকার উপরে লোন দেয় না, ওটা থেকে একটা নির্দিষ্ট কম অ্যামাউন্ট, ওটা থেকে একটা আরো কম অ্যামাউন্টের উপর লোন দেয়। সাধারণত এটা 80% মতো হয় আর কি। আচ্ছা, এখন হচ্ছে আন্ডাররাইটিং প্রসেস, মানে ব্যাংক যে কি কোনো একজন বড়োয়ার কি ইভ্যালুয়েট করবে এটা আসলে কিভাবে করে। প্রথমে হচ্ছে বড়োয়ারের ইনকাম দেখে, বড়োয়ারের ইনকামের মধ্যে দেখে তার কি আবার অন্যান্য কোনো ইনকাম আছে কিনা, যেমন কনসালটেন্সি, ডিভিডেন্ড, সাইড বিজনেস, রেন্ট এটসেট্রা আছে কিনা, আবার তার ইনকামটা কন্টিনিউ হবে কিনা, কত বছর হবে, আর এটা কি ভেরিফায়েবল অন প্রায়র টু রিটার্ন। আচ্ছা, এটা ভেরিফায়েবল কিনা, তারপরে এটার এই যে তার ইনকামের প্রপার ডকুমেন্টেশন আছে কিনা। ভেরিফাই ডুয়াল ইনকাম, ডুয়াল ইনকাম বলতে বোঝাচ্ছে কি, হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই যদি সাপোজ ইনকাম করলো বা একটা ফ্যামিলি লোন নিল, ফ্যামিলির কয়েকজন যদি ইনকাম করে। আবার স্ট্যাবিলিটি অফ জয়েন্ট ইনকাম, মানে ওই ওই ইনকামের আবার কিরকম স্ট্যাবিলিটি, কেমন, কত বছর চলতে থাকবে। এখন দেখা গেল কেউ একজন 60 বছর বয়সে রিটায়ারমেন্ট করতে যাবে, সে 55 বছরে খুব ভালো অ্যামাউন্ট ইনকাম করতেছে, কিন্তু এই অ্যামাউন্টটা কি, এই টাকাটা তো বেশি দিন কন্টিনিউ হবে না, মানে ইনকামটা, এই জন্য তার কি, তাকে ভালো রেটিং দেওয়া যাচ্ছে না আর কি। আচ্ছা, প্রথমে দেখতে হবে বড়োয়ার ইনকাম, তারপর দেখতে হবে এক্সেস বড়োয়ার আদার অ্যাসেট। আদার অ্যাসেট বলতে তার অন্যান্য কি কি অ্যাসেট আছে, এডিশনাল সেভিং, ইনভেস্টমেন্ট, অ্যাসেট অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য আন্ডাররাইটার, মোট কথা অন্যান্য কি কি অ্যাসেট আছে। তারপর তার ক্রেডিট হিস্টোরি এন্ড ফার্স্ট ট্রানজেকশন, সে আগে লোন নিলে কত দিনে পে করছে, তারপরে তার ক্রেডিট স্কোর কেমন, এগুলো সবগুলো দেখতে হবে। তারপরে দেখতে হবে তার ক্যালকুলেটিং দ্য হাউস এক্সপেন্স, মানে হচ্ছে এই লোনের পাশাপাশি এই লোনের জন্য আর কি কি এক্সপেন্স গুলো সে বিয়ার করতেছে, একটু আগে যেগুলো বললাম, ওই প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স, হ্যাজার্ড ইন্স্যুরেন্স, হোম ওনার অ্যাসোসিয়েশন ডিউস। হোম ওনার অ্যাসোসিয়েশন ডিউস মানে হচ্ছে যখন কোনো এরিয়ায় এরকম বাড়ি করা হয় তখন ওই বাড়ির মালিকদের যে সংগঠনটা থাকে ওই সংগঠনে একটা অ্যামাউন্ট দিতে হয়, এটাকে বলা হচ্ছে হোম ওনার অ্যাসোসিয়েশন ডিউস। তারপর হচ্ছে ক্যালকুলেট আদার লোন রিপেমেন্ট অব্লিগেশন, যেমন তার আবার অন্য কোনো লোন আছে কিনা সেটা ক্যালকুলেট করতে হবে। তারপরে হচ্ছে অ্যাসেস এনি কম্পেনসেটিং ফ্যাক্টরস, মানে হচ্ছে যে লোনটা দিচ্ছে তার এমন কোনো আছে কিনা, ফ্যাক্টর আছে কিনা যার ফলে তাকে লোনটা দেওয়া যায়, যেমন হচ্ছে এজ, হয়তো তার কম এজটা কম আর কি, তাহলে কি তার ইনকামটা অনেক ফিউচারে অনেক বছর কন্টিনিউ হবে, তাহলে তাকে কি, তার যদিও বর্তমানে সব দিক ঠিক নেই তবুও তাকে লোনটা দেওয়া যায়। তারপর স্পেশাল স্কিলস থাকলে, আর কোনো ফিউচার কোনো ইনকামের কোনো সম্ভাবনা থাকলে। তারপর হচ্ছে কম্পিউট ডিবিএর রেশিও এন্ড কম্পেয়ার উইথ বেঞ্চমার্ক, এই যে একটু আগে যে ডিবিএর রেশিওসটা বললাম বা এলটিভি রেশিও বললাম, এই রেশিও গুলা কি করা হয়, ক্যালকুলেট করা হয়, এবং ক্যালকুলেট করে কি করা হয়, ওই ব্যাংকের বেঞ্চমার্কের সাথে তুলনা করা হয়, তারপর কি করা হয়, তারপর হচ্ছে মূলত রিজেক্ট অর অ্যাপ্রুভ লোন উইথ অর উইদাউট মডিফিকেশন। যখন দেখা যাচ্ছে তার ডিবি এর রেশিও বা এলটিভি রেশিও অনুযায়ী তাকে লোনটা দেওয়া যাচ্ছে না, তখন কি করা হয়, ব্যাংক তার টার্গেট পূরণ করার জন্য তাকে লোনটা দেওয়া হয় উইথ মডিফিকেশন। মডিফিকেশন বলতে বোঝাচ্ছে তাকে কম অ্যামাউন্ট টাকা লোন দিচ্ছে অথবা কি বেশি রেটের লোন দিচ্ছে। এটা হলো একটা এক্সাম্পল, যেটাতে ছিল হচ্ছে গিয়ে এক্সাম্পল কোশ্চেনটা এখানে অ্যাড করে নেই, ছিল হচ্ছে গিয়ে একজন ব্যক্তি যে 60 লক্ষ টাকা লোন নিতে চাচ্ছে, আর তার ইন্টারেস্ট রেট হচ্ছে 12% দিতে হবে পার মান্থ। আর আমি এটা হচ্ছে পিএমটি মানে হচ্ছে পেমেন্ট ফার, মোট কথা আমরা প্রত্যেকবার কত টাকা করে পেমেন্ট করব সেটা বের করলাম, 63,193.45।
আর তার ইন্স্যুরেন্স বা আর অন্যান্য খরচ মিলে ছিল কত, আর ট্যাক্সে ছিল টোটাল 13,000। তাহলে এই টাকার সাথে এই 13,000 যোগ করলাম, আর তার ওই অ্যাসেটটার, সে যে লোনটা নিবে তার ভ্যালু ছিল হচ্ছে, সরি, তার ভেরিফাইয়েবল ইনকাম ছিল 1,20,000। সো তার ডিবিএর রেশিও হয়েছে 63.49, 4 নয়, কিন্তু দা ব্যাংকের ডিবিএর রেশিও ছিল, বেঞ্চমার্ক ডিবিএ ছিল কি 50%। এটা যেহেতু 50% কি এক্সিড করছে, ওই জন্য তাকে কি লোনটা দেওয়া হবে না। আবার একটা দেখাইছে কি এলটিভি রেশিওর উপর, এলটিভি বের হয়েছে কত 60%, কিন্তু ওই ব্যাংকের বেঞ্চমার্ক ছিল, এলটিভি ছিল 70%, তার মানে এলটিভির বেসিসে তাকে লোনটা দেওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিস ম্যাথ। প্র্যাকটিস ম্যাথের কোশ্চেনটা দেখে এখান থেকে সলভ করে নিলেই হবে। এখানে সলিউশন দেওয়া আছে আর কি, ওখানে কোশ্চেনটা দেওয়া আছে। মোট কথা হইলো গিয়ে, এটা হইলো কি আমার মোট কথা প্রত্যেক ম্যাচিউরিটিতে কত টাকা পেমেন্ট দিব সেটা আর কি, ইনস্টলমেন্ট, প্রত্যেক ইনস্টলমেন্টে কত দিব সেটা বের করার সূত্র হচ্ছে এটা। এটা হচ্ছে লোন অ্যামাউন্ট, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ইন্টারেস্ট রেট, নিচে হচ্ছে এম, মানে হচ্ছে কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি, বছরে কয়বার কম্পাউন্ডিং হচ্ছে। আর এখানে হচ্ছে 1 + i/m, তারপরে হচ্ছে কি এটার হোল টু দি পাওয়ার হচ্ছে কি ম্যাচুরিটি, ম্যাচুরিটি ইন্টু এন, মানে সরি এম ইন্টু এন, মানে হচ্ছে কত বছর ইন্টু বছরে কতবার করে দিচ্ছে। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ মর্টগেজ লোন। আচ্ছা, এই অধ্যায়ে মূলত ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে তিনটা জিনিস। একটা হইলো গিয়ে ওই প্রসেসটা, তারপরে হচ্ছে গিয়ে এই যে ডিবিআর আর এলটিভি রেশিও ক্যালকুলেট, আরেকটা হচ্ছে এই জিনিসটাই, মানে হচ্ছে ক্লাসিফিকেশন অফ মর্টগেজ লোন। আমরা এর আগেও কি মর্টগেজ লোনকে এআরএম, তারপরে এফআরএম এ ভাগ করছি। তখন আমরা ওটাকে দেখছি কি ইন্টারেস্ট রেটের ভিত্তিতে, ইন্টারেস্ট রেট কি ফিক্সড আছে নাকি অ্যাডজাস্ট হচ্ছে, এই জিনিসটার উপর ভিত্তি করে দুইটা ভাবে ভাগ করছিলাম। একটা হচ্ছে ফিক্সড রেট মর্টগেজ, আর একটা হচ্ছে কি অ্যাডজাস্টেবল রেট মর্টগেজ। আর এখানে আবার আমরা মর্টগেজকে ক্লাসিফাই করছি, এখানে ক্লাসিফাই করছি হচ্ছে ডিফল্ট রিস্ক কে বহন করতেছে তার উপর ভিত্তি করে এই যে এই মর্টগেজ লোনটা হচ্ছে তিন রকম। একটা হচ্ছে কনভেনশনাল মর্টগেজ, আরেকটা হচ্ছে ইনস্যুড কনভেনশনাল মর্টগেজ, আরেকটা হচ্ছে এফএইচএ ইনস্যুড কনভেনশনাল মর্টগেজ। কনভেনশনাল মর্টগেজ গুলো হচ্ছে সাধারণত আমরা যে মর্টগেজ গুলো দেখি কি করে, ব্যাংক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লোন দেয়, আর লোনের অ্যামাউন্টের উপর কি করা হয়, লোন দেওয়ার বিনিময়ে যে অ্যাসেটটা ক্রয় করা হয় ওই অ্যাসেটটা কি ওই ব্যাংকের নিকট মর্টগেজ হিসেবে রাখা হয়। আর এখানে যে লোনটা দেওয়া হয় সাধারণত সেটা হচ্ছে কি ওই লোনের 80%। এখানে কোনো কি গভর্নমেন্ট অথবা প্রাইভেট গ্যারান্টর নাই, যে 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 লোনটা নিছে সে যদি পে করতে না পারে তাহলে কি অন্য কেউ পে করবে, এরকম কোনো গ্যারান্টিও নাই এখানে। এই জন্য যদি বড়োয়ার যদি ডিফল্ট করে তাহলে পুরা এই যে রিস্কটা সেটা বিয়ার করতে হয় কি ল্যান্ডারের। আর এখানে বড়োয়ারের রিস্ক হচ্ছে গিয়ে কি রিস্ক ইজ লিমিটেড টু হিজ ইকুইটি কন্ট্রিবিউশন ইন দ্য প্রপার্টি, মানে হচ্ছে সে কত টাকা ইকুইটি কন্ট্রিবিউশন দিচ্ছে। ইকুইটি কন্ট্রিবিউশন বলতে বোঝাচ্ছে কি, সাপোজ 1 লক্ষ টাকার একটা অ্যাসেট নিয়ে ব্যাংক তো লোন দিল কত 80%, মানে 80,000, বাকি 20,000 টাকা কি যে লোনটা নিচ্ছে তাকে দিতে হয়। আচ্ছা, the lender loss will depend on the extent to which the sale value of the property fall below the outstanding loan balance and the arrear interest payment, মানে হচ্ছে গিয়ে যে ল্যান্ডার তার লসটা, এখন দেখা গেল যে অ্যাসেটটা যদিও প্রপার্টিটা 1 লক্ষ টাকায় কিনে হচ্ছে, কিন্তু ইয়া হয়ে গেল প্রপার্টির ভ্যালু কয়েকদিন পর যাওয়ার পর হয়ে গেল 60,000 টাকা, কিন্তু এখানে সে সাপোজ আরো কত 70, সাপোজ 75,000 টাকার ইন্টারেস্ট সহ সে পাবে। তাহলে সে যেহেতু ইয়াটা মর্টগেজ হিসাবে রাখা হয়েছে, এখন অ্যাসেটটার ভ্যালু তো 60,000 হয়ে গেছে। এখন যদি যে মানে বড়োয়ার সে যদি টাকা পে না করে, সে যদি ডিফল্ট করে, তাহলে সেই অ্যাসেটটা বিক্রি করে পাবে 60,000, আর 15,000 টাকা তার জন্য লস। এই জন্য বলা হচ্ছে কি ইন সাচ সিচুয়েশন ল্যান্ডার বিয়ার্স এ লট অফ ডিফল্ট রিস্ক। আচ্ছা, এবার হচ্ছে ইনস্যুড কনভেনশনাল মর্টগেজ। এখানে কি করা হয়, এখানে একটা থার্ড পার্টি কি করে এই মর্টগেজটাকে কি করে মর্টগেজটার উপর ইন্স্যুরেন্স দেয়।
এখানে দ্য মর্টগেজর আর সিন হয় দেয়। আর এই মূলত যে ইন্স্যুরেন্সটা দেয় সাধারণত সেটা হচ্ছে কি নর্মাল এলটিভি রেশিও থেকে যে বেশি টাকা অ্যামাউন্ট লোনটা দেওয়া হয়। সাপোজ 1 লক্ষ টাকার প্রপার্টি লোন দেওয়া হয়েছে 80,000 টাকা, মানে ওই ব্যাংক মানে নর্মালি 80% এলটিভি পর্যন্ত লোন দেয়। তো আর এখন যদি কি করে, এখন যদি সে সাপোজ 95,000 টাকা পর্যন্ত লোন দিল, তার মানে এক্সট্রা আরো 50% দিচ্ছে। এখানে মূলত ওই থার্ড পার্টি কোম্পানিটা এই 15,000 টাকার উপর ইন্স্যুরেন্স প্রদান করবে। মানে এই 15,000 টাকা যদি কি ওই যে বড়োয়ার সে পেমেন্ট করতে না পারে, তাহলে কি হবে, এই ইন্স্যুরেন্স কোম্পানি পে করে দিবে। আর এর জন্য তাকে আবার একটা কি প্রিমিয়াম দিতে হয়। একটা উদাহরণ দিছে, ইন্স্যুরার অ্যাজিউমস ডিফল্ট রিস্ক অফ লোন অ্যামাউন্ট ইন এক্সেস অফ দ্য টাইপিক্যাল এলটিভি বেঞ্চমার্ক। মানে হচ্ছে এলটিভি বেঞ্চমার্কের বেশি যত হয় তার উপর দেয়। যেমন বড়োয়ার ডিফল্ট অন এ 95% এলটিভি লোন অ্যান্ড হ্যাজ এ পিএমআই। মানে হচ্ছে বড়োয়ার 95% এলটিভি লোনের কি হইলো, ডিফল্ট হইলো। দ্য ব্যাংক টাইপিক্যাল এলটিভি রেশিও হচ্ছে 80%, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি উইল বি লাইবেল টু দ্য ব্যাংক ফর 50% অফ দ্য লোন অ্যামাউন্ট। মানে হচ্ছে ওই লোনের 50% কি দিবে, ওই ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। মোট কথা হচ্ছে যে এর উপরে যেটা আর কি নর্মাল এলটিভি থেকে যেটা বেশি তার উপরে কি দেয়, তার উপরের টাকাটা তারা পে করে। আর একটা হচ্ছে ফেডারেল হাউজিং অ্যাসোসিয়েশন ইনস্টিটিউট মর্টগেজ বা অ্যাপেচি ইনস্টিটিউট মর্টগেজ। এটা হলো অ্যাপেচি হলো একটা কি এই যে হাউজিং অ্যান্ড আরবান ডিপার্টমেন্টের একটা আর কি এজেন্সি, যেটা মূলত কি করে হোম লোনের উপর কি করে ইন্স্যুরেন্স প্রদান করে। ইট ইজ ডিজাইন টু মেক হোম ওনারশিপ মোর অ্যাক্সেসিবল স্পেশালি ফর ফার্স্ট টাইম বায়ার আর লো টু মডারেট ইনকাম হাউসহোল্ড এন্ড বরোয়ার উইথ লিমিটেড ক্রেডিট হিস্টোরি। মোট কথা তারাও যাতে কি বাড়ি কিনতে পারে এই সুবিধা দেওয়ার জন্য তাদেরকে কি দেওয়া হয়, অ্যাপেচে ইন্স্যুরেন্স দেওয়া হয় আর কি। তো এখানে কি করা হয়, এরা মূলত কোনো কি মানি প্রোভাইড করে না, মূলত কি করে প্রাইভেট লেন্ডার যারা আছে তারা কি করে লোন গুলা দেয়। আর এই অ্যাপেচে মূলত কি করে এটার উপরে ইন্স্যুরেন্স দেয় যে যারা লোনটা নিচ্ছে তারা যদি তা পে করতে না পারে তাহলে কি হবে, সে টাকাটা কে ফেরত প্রদান করবে, অ্যাপেচে প্রদান করবে। আচ্ছা এখানে দেখা যাচ্ছে কি যেহেতু ল্যান্ডারের এখানে রিস্ক আছে ইজ রিডিউসড, মানে হচ্ছে কি ল্যান্ডারের যেহেতু রিস্ক কম, অ্যাপেচে ইনস্যুরড লোনস ইউজুয়ালি হ্যাভ লোয়ার ডাউন পেমেন্ট রিকোয়ারমেন্ট। যেটাতে যেহেতু এটাতে রিস্ক কম এই জন্য ডাউন পেমেন্ট রিকোয়ারমেন্টটা কম। তারপরে এটা হচ্ছে কি মানে অত ক্রেডিট স্কোরের উপর অত বেশি লেনিয়েন্ট না। আগেরটা হচ্ছে ক্রেডিট স্কোর খারাপ হইলে ওই লোনটা দেওয়া হইতো না, এখানে কি করা হয় তবুও লোনটা দেওয়া হয়। তারপর হায়ার অ্যালাউয়েবল ডেট টু ইনকাম রেশিও কম্পেয়ার টু কনভেনশনাল লোন। মানে হচ্ছে ওই ডিবিআর রেশিওতে আমরা দেখছিলাম কি যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে নির্দিষ্ট পার্সেন্টেজের উপরে গেলে আর লোন দেওয়া হয় না। এখানে ওই পার্সেন্টেজটা অনেক বেশি আর কি, অনেক বেশি পার্সেন্টেজ পর্যন্ত কি তাকে লোনটা দেওয়া হয়। আগে দেখছিলাম 50% সাপোজ তাকে আগে লোন দিত না, 50%-এর বেশি যদি ডিবিআর হয় তাহলে দিত না। এখন এখানে 70-80% হইলেও দিয়ে দেয়, কারণ এখানে তো অ্যাপেচে কি ইন্স্যুরেন্স প্রদান করছে। এই যে তার লস কমপ্লিটলি কি ইনস্যুরড এগেইনস্ট ডিফল্ট লস, তার এই যে ল্যান্ডার কমপ্লিটলি ইনস্যুরড এগেইনস্ট ডিফল্ট লস বাই দ্য অ্যাপেচে। মানে যে ল্যান্ডার বড়োয়ার সে যদি টাকা পে করতে না পারে তাহলে অ্যাপেচে দিয়ে দিবে। তবে এটার কেসে এটা স্ট্রিক্ট কোয়ালিফিকেশন আছে। মানে হচ্ছে যে বড়োয়ার যাকে তাকে কি এই সুবিধাটা আসলে দেয় না, এটা মানে এই লোনটা পাইতে হলে বড়োয়ারের কিছু কোয়ালিফিকেশন লাগে আর কি। আর Apache insurance is not suitable for borrowers looking for large amount of loan to purchase expensive property। মানে হচ্ছে আবার এই লোনটা আবার যাকে তাকে দেওয়া হয় না, এই লোনটা শুধুমাত্র কি বাড়ি ক্রয় করার ক্ষেত্রে দেওয়া হয়। এই জন্য কোনো আমি যদি কোনো এক্সপেন্সিভ প্রপার্টি লার্জ অ্যামাউন্টের এক্সপেন্সিভ প্রপার্টি কিনতে যাই তখন এই অ্যাপেচে লোনটা আসলে দেওয়া হয় না। আচ্ছা এটাই ছিল হচ্ছে টপিক 6। আর এই অধ্যায়ের মূলত ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তিনটা, এই তিনটা টাইপস মর্টগেজ লোনের তিনটা টাইপস, তারপর হচ্ছে এই এক্সারসাইজের দুইটা ম্যাথ, একটা হচ্ছে পিএমটি আর একটা হচ্ছে ডিবিআর, আর হচ্ছে গিয়ে এই প্রসেসটা আন্ডার রাইটিং প্রসেসটা।